আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি গণিত সপ্তম শ্রেণী অনুশীলনী 1.2 পর্ব 11তে থাকছে কিন্তু 23 নং সৃজনশীল। 23 এবং 24 এই অধ্যায়ে দুটি সৃজনশীল আছে। দুটি সৃজনশীলে তোমাদের বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দেখো খুব মনোযোগ সহকারে 23 নং প্রশ্নটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বুঝতে পারবে। এই প্রশ্নটি যদি না আসে অবশ্যই একটা অনুরূপ প্রশ্ন কিন্তু তোমাদের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা 1.1 এবং 1.2 বেশ কয়েকটা পর্ব দিয়েছি, ক্লাস 7 প্লে লিস্টে দেওয়া আছে, সবগুলো একটু গিয়ে দেখে আসবে, তাইলে এই অঙ্কগুলো বোঝা আরেকটু সুবিধা হবে। 23 নং প্রশ্ন রয়েছে, দেখো যে এখানে কিন্তু রয়েছে তোমার যে 384 এবং 2187 দুটি সংখ্যা। এখানে ক নম্বরে বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। আচ্ছা, তারপরে খ নম্বরে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং ওই সংখ্যাটিও নির্ণয় করতে বলছে। পাশাপাশি দেখো গ নম্বরে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখন ক, খ, গ তিনটি প্রশ্নের সমাধান করাবো। প্রথমে আমরা একটু ক নং সমাধান করাবো। এখানে প্রথম সংখ্যা বলতে কিন্তু 384। এই 384 সংখ্যাটা আমরা একটু নিব। দেখো প্রথমে আমরা একটু লিখলাম যে প্রথম সংখ্যা হচ্ছে 384। এখন 384কে আমরা একটু পর্যায়ক্রমে ভাগ করতে থাকবো। দেখো প্রথমে কিন্তু এটি যেহেতু জোড় সংখ্যা তাহলে কিন্তু অবশ্যই 2 দিয়ে যাবে। আমরা যদি এটা একটু না বুঝি তাহলে কিন্তু আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। দেখো যে ক্যালকুলেটর ব্যবহার করলে কত হবে। দেখো 384 সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু তাহলে দেখো যে 192 হয়। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটাতে কিন্তু 192 হয়। এরপরে দেখো 192কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা কিন্তু দেখো 96 হয়। এরপরে দেখো যদি আমরা 96কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা 48 দুগুণা 96, এবং একে যদি আরও 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখো এটা কিন্তু তোমার যে 24 দুগুণা 48, এবং এখানে কিন্তু আরও 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু সেটা 12 দুগুণা 24। এখানে যদি আরও 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু সেটা 6 দুগুণা 12, এবং এখানে দেখো আরও 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু 3 দুগুণা 6। অর্থাৎ যে পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ করা যায় ভেঙে একেবারে দেখো মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে কিন্তু প্রথম সংখ্যাটি এখন আমরা একটু লিখব যে সুতরাং 384কে এখন আমরা একটু এইগুলো একটু সমস্ত সংখ্যাগুলো একটু লিখে দেবো। দেখো 2 গুণন 2, এখানে 2 আছে, 1 2 3 4 5 6 7টা 2 আছে, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এবং একটা 2 এবং একটা 3 রয়েছে। এই রকম দেখো এইভাবে একটু লিখে নিলাম। লিখে এখন আমরা একটু দেখো জোড়ায় মিলে কিনা সেটি একটু দেখব। এখানে 2 ও 3 জোড়াবিহীন, এখানে কিন্তু একটু বাংলা লিখে দিতে পারো 2 ও 3 একটু লিখলাম হলো 2 ও 3 জোড়াবিহীন। যদি 2 ও 3 জোড়ায় থাকতো, যদি 2 ও 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। 2 ও 3 জোড়াবিহীন, যদি 2 ও 3 জোড়ায় থাকতো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে দেখো ক নম্বর কিন্তু আমরা প্রথমে কিন্তু 384কে 2 দিয়ে ভাগ করলে 192, এরকম পর্যায়ক্রমে ভাগ করে দেখো আমরা একটু দেখো সমস্ত 2গুলো একটু গুণিতক আকারে লিখে নিলাম এবং জোড়ায় মিলালাম। 2 এবং 3 যেহেতু জোড়াবিহীন তাহলে যদি 2 ও 3 জোড়ায় থাকতো সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করাবো। দেখো খ নংয়ে কিন্তু রয়েছে দ্বিতীয় সংখ্যাতে বলতে বোঝানো হয়েছে কিন্তু 2187। দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ না হয় তবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে, এখানে কিন্তু আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাইলে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে যেটা বাঁচবে জোড়াবিহীন থাকবে সেটা আমরা গুণ করব, এবং সংখ্যাটি কত সেটা গুণ করে দেখাতে বলেছে। এর ইতিপূর্বে কিন্তু আমরা যতগুলো অঙ্ক করেছি সংখ্যাটি চাইনি, শুধুমাত্র কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা চেয়েছে। তাহলে প্রথমে আমরা 2187 সংখ্যাটি একটু লিখব। দেখো যে এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি 2187, দ্বিতীয় সংখ্যাটি কিন্তু 2187। তো প্রথমে আমরা 2187কে একটু ভাঙবো। দেখো 2187 কিন্তু এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো এটা কিন্তু আমরা 3 দিয়ে ভাঙতে পারি যে 2187। দেখো
যে 2187 ভাগ, এটা কিন্তু 2 দিয়ে কখনোই যাবে না, 3 দিয়ে দেখো, 3 দিয়ে কিন্তু যায় যে 729। দেখো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে এটা কিন্তু দেখো 729 হলো। এরপরে দেখো 729কে আশা করি যে আবার 3 দিয়ে ভাগ করলে কিন্তু যাবে। দেখো ভাগ 3 ভাগ করলে কিন্তু 243 হলো। এরপরে দেখো যে আবার এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 243। এইবার দেখো যে আবার 243কে 3 দিয়ে ভাগ করব, দেখো যায় কিনা। যে আবার যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখো 81। এখন দেখো যে পর্যায়ক্রমে আমরা 3 দিয়ে ভাগ করলে 81, 81কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 27 হবে। এরপরে দেখো 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3 নং 27। এরপরে দেখো যে 3 দিয়ে যদি 9কে ভাগ করি, 3 তিরিক্ষা 9। এখানে দেখো তাহলে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। প্রথমে 3 দিয়ে ভাগ করলে 734, তাকে ভাগ করলে 243, ভাগ করলে 81। এখানে দেখো 3 কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু বীজের অবস্থা আছে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কিন্তু এই কথাটা একটু লিখব যে সুতরাং 2187 একটু জোড়ায় জোড়ায় মিলাবো যে 3 গুণন 3 গুণন 3, 4টা 3 গুণন 3 6টা এবং 3 গুণন 3। এখন দেখো জোড়ায় জোড়ায় মেলে কিনা সেটা একটু আমরা টেস্ট করব। 3 গুণন 3 এক জোড়া, এবং দেখো 3 গুণন 3 আরও এক জোড়া, অর্থাৎ 2 জোড়া পেলাম, এবং 3 গুণন 3 3 জোড়া পেলাম, এবং অবশেষে একটা 3 অবশিষ্ট রইল। তাহলে সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে আমরা লিখতে পারি যে এখানে 3 জোড়াবিহীন, এখানে কিন্তু 3 জোড়াবিহীন। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 87 সংখ্যাটি এটা কিন্তু কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে কি করব, অবশ্যই সংখ্যাটি 3 দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ করলে যেটা অবশিষ্ট গেছে বেঁচে গেছে সেটি 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। এই কথাটা কিন্তু লেখা যায়। এরপরে কিন্তু দেখো যে এখানে কিন্তু প্রথমে কিন্তু আমরা লিখে নিলাম যে দেখো এখানে কিন্তু প্রথমে আমরা লিখে নিলাম যে কথাটি বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, সেই কথাটা কিন্তু আমরা লিখে নিয়েছি। যে দেখো 3 জোড়াবিহীন থাকার কারণে 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। এখন আমাদের আরেকটি কিন্তু সংখ্যা চেয়েছে যে তাহলে সেই সংখ্যাটি কত হতো, সেই উত্তরটি বের করবে। একটু দেখো আমরা একটু লিখে নিলাম যে তখন পূর্ণবর্গ সংখ্যাটি হতো। তাহলে কিন্তু দেখো 2187 গুণন হচ্ছে 3, এইটা যদি গুণ করি, গুণ করলে কিন্তু দেখো আমাদের এটির ফলাফল হবে হলো যে এখানে কিন্তু আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব যে 2187কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে দেখো সেই মূল সংখ্যাটি কত বাড়ায়, 6561। দেখো 6561, এই হলো আমাদের মূল সংখ্যাটি। তাহলে উত্তর কিন্তু যে এখানে কিন্তু দেখো যে প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু চেয়েছিল যে কি খ নম্বরে দ্বিতীয় সংখ্যাটি, এখানে কিন্তু চেয়েছিল দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তাহলে হয়নি, এবং কোন ক্ষুদ্রতম সংখ্যাতে গুণ করলে সে হবে, তাহলে কোন সংখ্যাতে 3 দ্বারা গুণ করলে এবং সংখ্যাটি পূর্ণবর্গ তাহলে কত হবে সেটা কিন্তু আমরা লিখে বের করলাম। 3 দ্বারা গুণ করতে হবে এবং মূল সংখ্যা কিন্তু 6561 সংখ্যাটি। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করাবো। দেখো যে গ নং প্রশ্ন রয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবারও কিন্তু ওই দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 2187 সংখ্যাটি আমরা ব্যবহার করব। যে প্রথমে গ নম্বরে আমরা একটু লিখবো হলো যে 2187। দেখো 2187 লেখার পর কিন্তু প্রথমে কিন্তু আমরা জোড়া মেলাবো, 1 জোড়া 2 জোড়া, তাহলে কিন্তু অবশ্যই প্রথম 21-এর মধ্যে যাবে। আচ্ছা প্রথম 21-এর মধ্যে আমাদের সংখ্যা, তাহলে দেখো 21-এর মধ্যে কিন্তু দেখো যে 4 4 16 এবং 5 5 কিন্তু 25, তাহলে কিন্তু 5 5 25 কিন্তু 21-এর মধ্যে বড় হয়ে যায়, অর্থাৎ 4 4 16 এই সংখ্যাটি কিন্তু যাবে। তাহলে কিন্তু আমরা এখানে প্রথমে দেব হলো 4 এবং 4 4 কিন্তু 16 লিখব। এখন দেখো 21 থেকে 16 বিয়োগ করলে 6 আছে কত হলে 11 হবে 5 এবং 1 1 মিলে গেল 0। এবং এই অঙ্কর নিয়ম কিন্তু আমরা অলরেডি জানি যে এখানে কিন্তু ডবল যে জোড়ায় জোড়ায় কিন্তু কেটে আসে, যে 5 এখানে প্রথমত আমরা লিখলাম হলো 4, 4-এর ডবল কিন্তু 8 লিখতে হবে। 8-এর ভিতরে যদি একবারও দেই 5 কিন্তু যাবে না, তাহলে 87 কেটে নিয়ে আসলাম। দেখো 87 কেটে নিয়ে আসার পর এখন 8 আছে, এখানে আর কত দিলে 587-এর মধ্যে যাবে। আমরা কিন্তু একটু টেস্ট করতে পারি যে দেখো কতবার যাইতে পারে। প্রথমেই আমরা একটু দিলাম 8-এর ভিতরে একটু 5 বার দিই। দেখো যে 8-এর সাথে এই যে 5 লিখলাম, 5 গুণন 5, এই যে বর্গমূল কিন্তু দিলাম,
দেখো 425 আর আমার আছে হলো কত 587, ছোটো হয়ে যায়, তাহলে একটু বড় দিই আর একটু। দেখো যে এখানে কিন্তু আমরা দিলাম হলো 8 গুণন 6 গুণন 6 86 গুণন 6 দিলাম, তাহলে 516 কিন্তু দেখো কাছাকাছি চলে গেছে। যদি আমরা আরও একবার বেশি দিই 87, তাহলে কিন্তু বেশি হয়ে যায় অবশ্যই, তাহলে আমাদের এখানে 6 বার যাবে। তাহলে আমরা কি করব, এখানে একটা 6 বসাবো এবং এখানে একটা 6 বসাবো, দিলে কিন্তু 516 ফলাফল হয়। এখন দেখো বিয়োগ করো, তাহলে এখন যদি আমরা বিয়োগ করে 6 আছে কত হলে 7 হবে, দেখো তাহলে 1 এবং 8 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিন্তু 7 71 অবশিষ্ট থাকে। তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন একটু বাংলা লিখতে হবে। দেখো আমি একটু সুবিধার জন্য আগে থেকেই বাংলা একটু লিখে রেখেছি যে এই অঙ্কটির বাংলা কিভাবে লিখতে হবে তোমাদের। যে প্রথমেই কিন্তু লিখবে, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে, কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 2187 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং এর বর্গমূল হবে। দেখো এইভাবে কিন্তু একটু সুন্দরভাবে বাংলাটা উপস্থাপন করো। যে আমরা কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকটা অঙ্কগুলো করেছি। 2187 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এইখানে এখন কোনটা নিবে, যে এইখানে কিন্তু আমরা যে ভাগশেষ নিব না বাহ্য নিব, অবশ্যই 46 সাথে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করব। তাইলে দেখো যে এইখানে কিন্তু আমরা লিখলাম 46 যোগ 1 সমান হলো 47। এখন আমরা কি করব, এই 47 এর বর্গ নির্ণয় করব। তাহলে দেখো অতএব 47 এর বর্গ, এভাবে একটু লিখব 47 এর বর্গ, এর মানে কিন্তু 47কে 2 বার গুণ করা। দেখো 47কে 2 বার যদি গুণ করি তাইলে ফলাফল কত আসে সেটা একটু লিখব আমরা। দেখো যে 47 গুণন 47 গুণন 47, তাইলে কিন্তু ফলাফল আসে 2209 আসে। তাহলে এর ফলাফল হলো আমার কত, 2209। এখন কি করব আমরা, যে আমাদের যে বইয়ের মূল সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে বিয়োগ করলেই কিন্তু আমাদের ফলাফলটি বের হবে। তাহলে কিন্তু এখন আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই দেখো যে আমাদের যে মূল রাশির অঙ্ক ছিল সেটা কিন্তু ছিল হলো আমাদের যে 2187, আর এটা 2209, তাহলে অবশ্যই 2209 কিন্তু বড়। এটা থেকে আমরা বিয়োগ করব, 2209 থেকে বিয়োগ করব 2187। এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কিন্তু দেখো হবে 7 আছে কত হলে 9 হবে 2, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে আমার 1 2 2 মিলে গেল 0, 22। এই 22 কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে এখানে দেখো যে দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অবশ্যই দ্বিতীয় সংখ্যার সাথে 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি যে অঙ্কটি বুঝতে পেরেছো। তাইলে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।